আসসালামু আলাইকুম। শুরু করছি নিষিদ্ধ চাহনা, পর্ব ২৯ থেকে ৩১। লেখিকা সারা চৌধুরী। নাবিল জ্বলন্ত সিগারেট চেপে রেখেছে ডাবাম হাত দিয়ে ডান হাতের তালুতে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, চোখের চারিপাশ লালচে হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা কেঁদেছে খুব। আচ্ছা, পুরুষ মানুষ কি কাঁদে? হয়তো কাঁদে প্রিয় মানুষ হারানোর জন্য। মৃত্যুর চেয়েও বেশি কষ্ট লাগে যখন নিজের প্রিয় মানুষ চোখের সামনে অন্য কারোর হয়ে থাকে। নাবিলের মা এসে তাড়াহুড়ো করে সিগারেট টেনে নিয়ে ছুঁড়ে ফেলল জানালার গ্রিল দিয়ে। নাবিলকে একটা চড় বসালো। তার নিজেই চোখের পানি ছেড়ে দিয়ে নাবিল মুখ নিজের দু হাতের আজলায় নিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠল, এমন হয়ে যাচ্ছিস কেন বাবা? দুনিয়াতে মেয়ের কি অভাব পড়েছে? ওর মতো শত শত মেয়ে আছে, এর চেয়ে ভালো ও একটা নষ্টা মেয়ে। আর কিছু বলার আগেই নাবিল নিজের মায়ের হাত ঝাড়া মেরে রাগী কণ্ঠে চিল্লিয়ে বলে উঠল, ওরে নিয়ে একটা কথাও বলবা না। ও আমার সব, আমার বেঁচে থাকার একমাত্র আশা ও। আমি অপেক্ষা করব। মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। তুমি ঠিকই বললে, পিহুর মতো আরও মেয়ে আছে, কিন্তু তুমি তো জানো পিহু তো আর নেই। ও তো একজনই, ওর মতো দিয়ে কি হবে আমার? ওকেই লাগবে। কিন্তু নাবিল এবার দ্বিগুণ গর্জে উঠে বলে, লাস্ট টাইম মাফ করছি, ওকে নিয়ে যদি আর বাজে কথা বলো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওকে আমি আমার করবই। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমারে মিলিয়ে নিও, আর আমি যা চ্যালেঞ্জ নেই তা পূরণ করি। বলেই নাবিল রুম থেকে বেরিয়ে গেল হন হন করে। একটু আগে কান্নারত থাকা ছেলেটার চোখে এখন ক্রোধ বিদ্যমান। নাবিলের মা চুপ হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। সে কি বলল আর তার ছেলে কি বলল? আচ্ছা, নাবিল কি করবে? কোনো বড় ঝামেলা পাকাবে না তো? পাগলামি বেড়ে যাচ্ছে। এই বলে নাবিলের মা জেরিনের ফোনে ফোন দিল, সব বকার জন্য। বাড়ির বারান্দায় বসে আছে জেরিন, পরনে কাঁচা হলুদ রঙের থ্রিপিচ। মাত্র গোছল সেরে এসে বারান্দায় কড়া রোদে চুল শুকাতে ব্যস্ত সে। মনে হাজারো প্রশ্নের ঘুরপাক, বিশেষ করে সেই অচেনা চিঠিওয়ালাকে নিয়ে। অচেনা বললে ভুল হবে, সে তো চিনত ছেলেটাকে। তবে এখন কল্পনা করলেও গা শিউরে উঠে। একটা মানুষ কতটুকু খারাপ হতে পারেছি। জেরিনের বাড়িতে থাকতেও ভয় করে, কখন না জানি তার কোনো ক্ষতি হয়ে যায়। ছেলেটার যত দেখেছে তত অবাক হয়েছে। শ্যামলা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোণে একটা লাল তিল। জেরিন যদিও শিওর ছিল না ওই ছেলেটাই দোষী, তবে সেদিনের চিঠিটা পড়ার পর জেরিন এর আত্মা বেরিয়ে আসার মতো হয়েছে। যদিও জেরিন এ কথা যাওকে বলেনি, বলবেই বা কি করে? চিঠিতে স্পষ্ট লেখা আছে যেন কাউকে না বলি। জেরিন ভাবতে লাগল সেদিনের কথা, যেদিন চিঠিটা তার হাতে এসে পৌঁছেছিল ৩৭ বারের মতো নতুন এক চিঠি। এই আধুনিক যুগে চিঠি দেয় কে? তবে ছেলেটা জেরিনকে চিঠি দেয় সব সময়। ফ্ল্যাশব্যাক। রোজকার মতো আজও জেরিন জ্যামে রিকশায় বসে আছে। ঠিক তখনই প্রতিবারের মতো একটা বাচ্চা ছেলে এসে জেরিনের হাতে চিঠি দিয়ে বলল, শেষ চিঠি, সাথে একটা কালো আধপোড়া গোলাপ। জেরিন বেশ অবাক হয়েছিল, তবে জেরিন চেয়েছিল এগুলো প্রমাণ হিসেবে দিতে, কারণ সেই সবচেয়ে বড় প্রমাণ সব কিছুর। জেরির মনের অনিচ্ছা সত্ত্বেও চিঠিটা খুলল। আজ চিঠি দেখে বোঝা যাচ্ছে বেশ যত্ন নিয়ে লিখেছে, তবে ধূসর কাগজে। জেরিন মনে মনে পড়তে শুরু করল চিঠিটা। প্রিয় জেরি, উহু আর জেরি না, অনলি মাই লাভ। আশা করি ভালো আছো। আমার চিঠি পেয়ে বেশ আনন্দিত। আনন্দ পাবেই বা না কেন, এই চিঠি তো প্রমাণ, তাই না পাখি? তবে চিন্তা করিও না, আজকের চিঠি আনন্দের না, তবে বেশ মজার। তুমি খুব বড় ভুল করলে জেরি। একটু চোখ বন্ধ রাখলেই কি হতো? জাস্ট তোমাকে ভালোবাসি বলে ছেড়ে দিয়েছিলাম আমি, নয়তো সবার মতো তুমিও যাইতে। আর যাই হোক, যদি আমাকে নিয়ে তুমি কোনো প্রমাণ দাও পুলিশের কাছে, তাজলে তোমার অতি প্রিয় পিহু রানী আর তোমার পরিবার খালাস করে দিব। বা তোমাকে। সাবধানে থাকিও। আর এই চিঠির কথা কাউকে বলিও না, বললে বিপদ বাড়বে তোমার। ইতিএফস। চিঠিটা সামান্য হলেও জেরিন ঘামতে শুরু করল, হাত কাঁপা শুরু হয়ে গেল। এই এফস মানে সে জানে না। অনেকবার পেয়েছে চিঠিতে, তবে হাজার খুঁজেও পায়নি। এর মানে? হঠাৎ ফোনের বিরক্তিকর শব্দে জেরিনের ধ্যান ভেঙে গেল।
বারান্দা থেকে উঠে ঘরের দিকে ছুটল ফোন নিতে। পিহু নিজের ফ্ল্যাটের সামনে এসে দরজার লক খুলে ভিতরে প্রবেশ করল সে। এই ফ্ল্যাটটা তার বেশ মনের মতো। হবেই বা না কেন, দুটো বড় বড় ঝুল বারান্দা, তিনটা বড় বড় বেডরুম, কিচেন ডাইনিং সব বড় বড়। আর সব থেকে বড় কথা, এটা হলো পিহুর ফ্ল্যাট। নিজের, পুরোটাই নিজের। যদিও শাদি পিহুর নামে কিনেছে, তবে পিহুর এটা ভালো লাগে, তার ও একটা নিজের ঘর আছে। পিহু ভিতরে ঢুকে সোজা নিজের রুমে চলে গেল। শাদির রুমে উকি মারল একটু। এখনো ঘুমিয়ে সে। পিহুর চোখ গেল তার বিছানার পাশের দেয়ালে টাঙানো তাদের পরিবার এর ফটো ফ্রেমে। কত সুন্দর হাস্যোজ্জ্বল একটা পরিবার। যদিও পিহুর ঠোঁটে সেদিন ছিল মিথ্যা হাসি, তবুও সবার কথা ভেবে হেসেছিল। কেউ দেখলে বুঝতে পারবে না। ছবিটা পিহুর বিয়ের পরের দিন সকালে তোলা। পিহু হয়তো কখনোই বুঝতে পারেনি এমন ছবি আর উঠানো হবে না একসাথে। পিহু এক পা করে এগিয়ে যায় ছবিটার দিকে, চোখ দিয়ে পানি পড়ছে তার। ছবির সামনে গিয়ে আস্তে করে স্পর্শ করল ছবিটায়। বুকের ভিতর কেমন জানি কেঁদে উঠল সাথে সাথে। পিহু ভাবতে লাগল সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। এমনিতেই পিহুর মন মেজার ভালো নেই। তার উপর ফিজিক্স টিচার কল দিয়ে বলেছে আজকে কোচিং এ এক্সাম নিবে, আর অ্যাবসেন্ট থাকলে কলেজ থেকে নাম্বার কাটবে। বেলা গড়িয়ে দুপুর 2:30। পিহুর কোচিং শুরু 4:30। পিহু এখনই নেমেছে উপর থেকে। পরনে হালকা গোলাপি রঙের একটা গাউন, উড়নাটা গোল্ল পেঁচিয়ে নিয়েছে, কাঁধে কলেজ ব্যাগ ঝুলছে। সিঁড়ি দিয়ে নামতে পিহুর চোখ গেল সোফায় বসে থাকা 3 জনের দিকে। বেশ পরিপাটি সবাই। একটু আগেই এই জামাটা আতিয়া বেগম দিলেন তাকে পরার জন্য, যদিও পিহুর পছন্দ হয়েছে বলে পড়েছে। পিহু সিঁড়ি দিয়ে নিচে নামতেই সোফাতে ইলিয়াস চৌধুরী পিহু ডেকে উঠল। পিহু ও চুপচাপ তার কাছে গিয়ে দাঁড়াতেই সাদি একটা সেলফি স্ট্যান্ডে তার ফোন রেখে টাইমার সেভ করে এলো। পিহু কিছু বুঝার আগেই পিহুকে সাদির পাশে বসিয়ে দিয়ে হাসতে বলল। পিহু হাসল, সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বলে উঠে ছবি উঠে গেল। আজ পিহুর সাদির উপরে রাগ নেই, কারণ সাদি কাল রাতেই তাকে বলে যে আজ কাজী অফিসে গিয়ে ডিভোর্স করিয়ে নাবিলের সাথে বিয়ে দিয়ে দিবে নিজে দাঁড়িয়ে থেকে। যদিও এই বিয়ের চুক্তি অন্যরকম ছিল, তবে সাদি বলেছে দাঁড়িয়ে থেকে সব ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিবে। সেজন্যই হাসিটা মানানসই হয়েছিল। সাদি মোবাইল নিয়ে বেরিয়ে যেতে গিয়েও কি মনে করে ফিরে এলো। কেমন জানি মনের ভিতর অশান্তি হচ্ছে তার, হয়তো পিহুকে মুক্তি দেওয়ার জন্য। সাদি এগিয়ে আসতেও গিয়ে আসলো না, শুধু আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু আসি, ফিরতে একটু দেরি হবে। সাদি বের হতেই পিহু ও তাড়াহুড়ো করে বের হতে থাকল। আতিয়া বেগম ভ্রু কুঁচকে বলল, তুই আবার কই যাবি? আমার কোচিং আছে, আমার যেতে হবে। আচ্ছা শোন। বল মামুনি। একটা জিনিস এনে দিবি, সাদিকে বলতে গিয়েও মনে থাকছে না। বলো কি? আসার সময় মোড়ে যে নতুন দোকান বসেছে ওইখান থেকে কয়েক রকমের আচার নিয়ে আসিস। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছে, বের হওয়ার সুযোগ হচ্ছে না। আর কিছু মামনি? না মা, ভালোভাবে যাস। বলে আতিয়া বেগম পিহুর কপালে চুমু আঁকল। ইলিয়াস চৌধুরী দূর থেকে বলল, বৌমার কপালে একা তুমিই চুমু খাও, মেয়েটা তো আমারে ভুলে গেছে। ইলিয়াস চৌধুরীর কথা শুনে পিহু কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলল, বুমাকে? ধুর বোকা মেয়ে, আমি মজা করলাম, তুই সিরিয়াস নিচ্ছিস কেন? পিহু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ইলিয়াস চৌধুরীকে। ইলিয়াস চৌধুরী ও আগলে নেয় ছোট্ট পিহুকে। ইলিয়াস চৌধুরী ফিসফিস করে বলল, আমার বোমা ডাকার শখটা পূরণ হলো তাহলে। আবার? উহু না মা। পিহু ও বিদায় নিয়ে চলে এলো। পিহু তেমন রিয়েক্ট করল না আজ, কারণ আজ তার খুশির দিন। তার ব্যাগ এই বিয়ের সকল কাগজ। সাদি আজ তাকে মুক্ত করে দিবে। তার আবার নাবিলের সাথে একটা জীবন হওয়ার পথ হবে। পিহু বাইরে বেরিয়ে সাদির দাঁড়িয়ে থাকা গাড়িতে উঠে বসল। পিহু বসতেই সাদি গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য উকিলের কাছে। ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলছে আপন গতিতে। সাদির ঠোঁটে হাসি চিকচিক করছে নিজের অজান্তেই। সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা, লোমহীন বক্ষ বিদ্যমান, চোখে থাকা কালো সানগ্লাস, এর ভিতরে থাকা চোখেও হাসি। আজকেও পিহুকে বোকা বানাবে সে, যে কোনোভাবে। সাদি এক পলক তাকালো নিজের হাত ঘড়ির দিকে। আপাতত হসপিটাল যাবে, তার আগে পিহুকে কোচিং এর সামনে নামিয়ে দিয়ে আসবে।
কারণ উকিলের চেম্বার এখন অফ লাঞ্চের টাইম। পিহুর ঠোঁটেও হাসি। খুকে রাখা চুলগুলো খোলা জানালার বাতাসে এলোমেলোভাবে উড়ছে দিক বেদিক। সামনের ছোট চুলগুলো বারবার চোখের ঘন পাপড়িতে এসে বাড়ি খাচ্ছে। পিহু চুলগুলো একত্রে করে কানের পিছনে গুজে দিল। আজ যেহেতু ভিন্ন রাস্তা দিয়ে সাদি ড্রাইভ করছে আর রাস্তা বেশ ফাঁকা হওয়ায় পিহুর বেশ ভালোই লাগছে। পিহু ঠোঁটে হাসি রেখে সাদির দিকে তাকায়। তারপর বলে, একটা কথা বলি। সাদি নিশ্চুপ সামনে তাকিয়ে এক ধ্যানে গাড়ি চালাচ্ছে। মুখের ভাব গম্ভীর। পিহু কোনো প্রত্যুত্তর না পেয়ে বলে উঠল, একটু তাড়াতাড়ি আসবেন নিতে। মাম্মির জন্য আচার নিতে হবে। মোড়ের ওই দোকান থেকে তার আগে আবার উকি। চুপ স্টুপিড। এত বক বক করিস কেন? কানের মাথা খেয়ে গেল আমার। হুট করে গাড়ি এক সাইডে ব্রেক কষিয়ে সাদি ধমকের সুরে বলে উঠে। সাদির ধমকে পিহু কেঁপে উঠল। পিহুকে চুপ থাকতে দেখে সাদি গম্ভীর কণ্ঠেই বলে উঠল, আমি 6:30 বা 6টা আসবো, দাঁড়িয়ে থাকিস। আর এবার মুখ বন্ধ করবি, কোনো কথা বললে এখানেই রেখে চলে যাব। সাদির কথায় পিহুর কপাল কুঁচকে গেল। সাথে রাগও হলো। সে তো কোনো কথাই বলেনি। লোকটি তাকে ইনডাইরেক্টলি বাচাল পদবি দিল। কি সর্বনাশ এটা! পিহু বেঁচে থাকতে মানবে পারবে না যে কেউ তাকে বাচাল বলেছে। হ্যাঁ, সে একটু বক বক করে তাই বলে তাকে বাচাল বলবে, এটা মোটেই ঠিক না। পিহু সিটের উপর পা তুলে আসন করে বসল। তারপর সাদির দিকে চোখ ছোট করে বলল, আপনি কি আমাকে ইনডিরেক্টলি বাচাল বললেন? সাদি গাড়ি চালানোয় মত্ত ছিল। তার যখন খুব আনন্দ অনুভব হয় হৃদয়ে, তখন এই শুনশান রাস্তায় এসে ড্রাইভ করে সে। মানুক আর না মানুক, নিজের স্ত্রীকে পাশে বসিয়ে ড্রাইভিং করার স্বপ্ন পূরণ হয়েছে সাদির। আর সাদি জানে প্রায় অধিকাংশ পুরুষের ইচ্ছাও তার মতো। সাদি চোখ সামনে রেখেই বলল, আমি কাউকে মিন করে কিছু বলি না। আপনি আমাকে মিন করছেন। আমি কি একবারও বেশি কথা বলেছি নাকি বেশি বকবক করি? আপনি বেশি বুঝেন। আপনি বাচাল। সাদি ফোঁস করে শ্বাস ছাড়ল। চোখ থেকে সানগ্লাস নামিয়ে শার্টে ঝুলিয়ে রাখল গকার কাছে। সিল্কি চুলগুলো দুলছে বাতাসে। সাদি জানে যদি পাগল বলা হয় সেতু নাড়া দিও না, তাহলে পাগল সবার আগে সেতু নাড়া দিবে। সাদির কি যেন হলো। খুব রাগাতে ইচ্ছা হলো পিহুকে। তাই আর চোখে পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি ঝগড়া পারি না, তাই করলাম না। তবে আমি কাউকে মিন করিনি। যদি কারোর গায়ে গিয়ে লাগে তাহলে আমি তাকেই বলেছি। কথাটি বলেই ঠোঁট টিপে হাসল সাদি। বুঝতে বাকি নেই, তার অবুঝ বউ এখন রাগে ফুলবে। হয়তো ফুলছে। সাদি পিহুকে আর একটু রাগানোর জন্য বলে উঠল, জীবনে বিনা কারণে ছাগলের 3 বাচ্চার মতো কাউকে কাঁদতে না দেখলেও আমাদের বাড়িতে এক ঝগড়ুটিকে দেখেছি, কথায় কথায় ম্যা ম্যা করে কাঁদতে। পিহুর রাগ আকাশে উঠে গেল। লোকটি কথায় কথায় তাকে অপমান করছে। সে কি ঝগড়া করেছে কারোর সাথে যে তাকে ঝগড়ুতে বলল? তার চেয়ে বড় কথা হলো তার বাপ মানুষ তাকে কেন ছাগলের বাচ্চা বলা হলো। পিহু ফুঁসছে। ফর্সা নাকের পাটা লাল হয়ে গেছে। সাদি আর চোখে একবার দেখে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই পিহু রেগে সাদির বাম হাতের বাহুতে ধাক্কা দিয়ে বলে উঠল, দেখুন সাধু। পিহুর কথাটি বলা মাত্রই গাড়ি ব্রেক কষল। পিহু কিছু সরে গেল, হঠাৎ ব্রেক কষায়। সাদি পড়ে যাওয়া থেকে আটকালো হাত দিয়ে। তারপর পিহুর দিকে এগিয়ে গেল, সিটের উপর পা ভাঁজ করে। পিহুর বুকের পানি শুকিয়ে গেছে এতক্ষণে। গাড়ির জানালায় সাথে লেগে গেল পিহু। সাদি পিহুর দিকে আরেকটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কি দেখব যা ন। সাদির কথা পিহু কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। চোখ খোলা রাখার মতো সাহস তার নেই। বুকের মধ্যে ডিরিম ডিরিম করে ঢোল বাজাচ্ছে কেউ। পিহুর কপালে ঘাম চিকচিক করছে। সাদি পিহুর ভয়াতুর মুখের দিকে এক পলক তাকিয়ে পিহুর সিটের কোণা থেকে পিহুর নিচে পড়ে থাকা ব্যাগ থেকে রোল করা একটা পেপার বের করে ব্যাক সিটে ছুঁড়ে মারল। তারপর কিছু না বলেই গাড়ি থেকে বেরিয়ে গেল সাদি। এদিকে মতিভ্রমে আটকে থাকা পিহু জল্পনায় দেখছে সাদি তার দিকে এগিয়ে আসছে। পিহু কাপা কাপা কণ্ঠে বলল, দেখুন। হঠাৎ পিহুর মাথায় কারোর হাতের শক্ত গাঁটটা খাওয়া ধ্যান ভাঙল পিহুর। মাথায় হাত বুলাতে বুলাতে পিছু ঘুরতে চোখ পড়ল জেরিনের দিকে। জেরিন অবাক হয়ে পিহুর দিকে এক পলক তাকিয়ে বলল, তো পিহুরানি কাকে কি দেখাচ্ছিলি? পিহু স্তম্ভ হয়ে গেল কিছু সময়ের জন্য। ঘাড় ঘুরিয়ে দেখল সাদি গাড়িতে নেই। এটা তাদের কোচিংয়ের সামনে।
স্যার চলে এসেছে আজ একটু আগেই। পিহু নিজের বোমামির জন্য লজ্জা পেল মনে মনে, তবে আর দেরি না করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল গাড়ির দরজা খুলে। তারপর জেরিন আর পিহু চলল কোচিংয়ের ক্লাসরুমে। পিহু বেরিয়ে চলে যেতেই সাদিও হাতে কয়েকটা কচটেপ নিয়ে গাড়ির ভিতরে আসলো। বেশ কাজে লাগবে তার এই জিন্সটা। কেউ বক বক করলে তার মুখে চিপকে দিবে, ক্ষণিকের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। সাদি গাড়ি স্টার্ট দেওয়ার আগে ব্যাকসিট থেকে কাগজটা নিয়ে একটা সুনিপুণভাবে চুমু আঁকল। সে জানত হুট করে পিহুর সান্নিধ্যে গেলে পিহু হতভম্ব হয়ে যায়। আর এটার সুযোগ নিল সাদিম। তারপর ডেভিল স্মাইল দিয়ে বিড়বিড় করে বলল, পিহুরানি, আমি কোনো নায়ক না যে তোমার সুখের জন্য তোমাকে ছাড়ব। আমি হলাম ভিলেন। যদি তোমাকে সুখী হতেই হয় তাহলে তোমাকে আমার সাথে থেকেই সুখী হতে হবে। সাদি গাড়ি স্টার্ট দিল, উদ্দেশ্য হসপিটাল। ইমার্জেন্সি কিছু রুগী দেখবে, তারপর পিহুকে নিয়ে বাড়ি ফিরবে। সাদি মনের সুখে গলায় শার্টের ভাঁজে রাখা সানগ্লাসটা তুলে চোখে দিয়ে ড্রাইভ করতে থাকল। সন্ধ্যা 6:32। সাদি পিহুকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে আবার হসপিটালে চলে গেছে। আজ গেটে দারোয়ান নেই। পিহু বেশ বিরক্ত হল। তার মন এমনিতেই ভালো না, তার উপর এই দারোয়ান গেল কই? বড্ড ফাঁকিবাজ এই দারোয়ান। কিছুদিন আগেই রাখা হলো, আর আজ ডিউটিতে ফাঁকি। আজ বাবাইকে বলে বেটার চাকরি খাইয়ে দিব। শিওর। বিড়বিড় করতে পিহু এসে পড়ল বাড়ির সিদর দরজায়। পিহুর ঘাড়ে স্কুল ব্যাগ। সাদির কাজ যে রামধমক খেয়েছে বিয়ের সেই সব কাগজ হারিয়ে ফেলার জন্য। ওগুলা আবার নতুন করে না তুললে ডিভোর্সও হবে না। তবে পিহু বুঝতে পারছে না হারালোটা কোথায়। একটু লম্বা থাকায় ব্যাগের চেন ফুল না লাগিয়ে বাইরে রেখেছিল, কিছু অংশ কোথায় হয়তো পড়ে গেছে। কিন্তু পিহুর নিজের কাছে নিজের হারিয়ে ফেলার মতো বোকামির জন্য রাগ হল। পিহুর বাম হাতে আতিয়া বেগমের আনতে বলা কাঙ্ক্ষিত 7 রকমের আচার সাদি বেশি করে কিনে দিয়েছে। যদিও সাদি না দিলে পিহু নিজেই কিনত, কারণ তার ও খেতে ভালো লাগে। পিহু কয়েকবার কলিং বেল বাজালেও ভেতর থেকে কোনো রেসপন্স আসে না, ভেসে আসে এক সূক্ষ্ম নিস্তব্ধতা। পিহু দরজায় ধাক্কা দিতেই খুলে যায় দরজা। পিহু বেশ অবাক হয়। বাইরে রাত হয়ে গেছে, সূর্য সেই কখন ডুবেছে। মামনি আজ সন্ধ্যাবাতি দেয়নি। পিহু কয়েক মামনি বলে ডাক দিল, তবে কোনো সাড়া পেল না পিহু। হঠাৎ কিছু নড়ার শব্দ হলে ভরকে যায় পিহু। কিছু একটা পোড়া পোড়া গন্ধ আসছে। পিহু বুঝে যায় সবাই তাকে ভয় দেখানোর প্রাঙ্ক করছে। তাই পিহু মোবাইলের স্ক্রিনের আলোয় সোফার দিকে গেল। তারপর বাড়ির লাইটের সুইচ বোর্ড এ চাপ দিতেই পিহু সুইচ এ চাপ দিতেই পুরো ডাইনিং রুম আলোকিত হয়ে যায়। যেন প্রাণ ফিরে পেয়েছে এই অন্ধকার ডাইনিং রুম। পিহু হাত নিজের পিঠের ব্যাগটা আর আচারের প্যাকেটটা সোফার উপর রেখে সোজা হয়ে দাঁড়াতেই পিহুর নাকে কিছু পোড়ার গন্ধ ভেসে আসলো। তবে গন্ধটা আগের চেয়ে বেশি তীব্র এখন। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজ ভেসে এলো বাতাসের সাথে, গোঙানির আওয়াজ। পিহু যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। এক মনে ভাবল আমার সাথে মজা করছে। পিহুর ভাবনার মাঝে আবারও ভেসে এলো গোঙানোর শব্দ। পিহু ছুটে গেল আতিয়া বেগমের ঘরে। না, আতিয়া বেগম নেই। তবে রকিং চেয়ারে বসে উল্টো দিকে ফিরে দুলছে ইলিয়াস চৌধুরী। ইলিয়াস চৌধুরীকে দেখে পিহু একটু জোরেই বলে উঠল, বাবাই, এসব কি আমার সাথে মজা করছো? মামনি কই? আর বাইরে আজ আলো দাওনি কেন? তবে কোনো সারা শব্দ এলো না ইলিয়াস চৌধুরীর থেকে। পিহুর বুকের ভিতরে ধুক করে উঠল। আবার ডাকল, বাবাই, ঘুমাচ্ছ এই ভর সন্ধ্যায়? ও বাবাই। পিহু জোরে একটা ডাক দিল আতিয়া বেগমকে মামনি বলে। তবে কথা 4 দেওয়ালে বাড়ি খেয়ে তার কানে এসেই বাড়ি খাচ্ছে। পিহু এক পা করে এগিয়ে গেল ইলিয়াস চৌধুরী দিকে। ভ্রু যুগল কুঁচকে গেছে ইতিমধ্যে। ইলিয়াস চৌধুরীর সামনে দাঁড়াতেই পিহু নিজের মুখ চেপে ধরে 2 পা পিছিয়ে গেল। ঠাস করে মেঝেতে পড়ে গেল সে। ইলিয়াস চৌধুরীর কপাল বেয়ে তাজা রক্ত পড়ছে। বুকের বাম পাশে এখনো ছুরি গেঁথে আছে। রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। পিহু কাপা কাপা শরীরে উঠে দাঁড়িয়ে ইলিয়াস চৌধুরীর গায়ে হাত দিল। পিহু হাউমাউ করে কেঁদে উঠল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনাজল। ইলিয়াস চৌধুরীকে নাড়া দিতেই সোজা হয়ে থাকা মাথাটা হেলে পড়ে গেল গলা থেকে। পিহু ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠল, বাবাই বলে। বেশ ভয় পেয়েছে মেয়েটা। ইলিয়াস চৌধুরীর মাথা সাদা মার্বেলের মেঝেতে পড়ে গিয়ে রক্তে ভেসে গেল। এদিকে গলাহীন লাশটা চেয়ারে বসে আছে।
আবারও গোঙানির আওয়াজ পিহুর কানে ভেসে এলো। পিহু উঠে দাঁড়িয়ে মামুনি বলে ছুট লাগালো উপরে সিঁড়ির দিকে। তখন আবারও এলো শব্দটা। পিহু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে রান্নাঘর থেকে আবারও কিছু পড়ে যাওয়ার শব্দ। পিহু হুতোষে দৌড়ে রান্নাঘরে পৌঁছাতেই দ্বিতীয়বারের মতো পিহু থমকে যায়। আতিয়া বেগম পেটের ভিতরে ছুরি ধরে মেঝেতে পড়ে আছে। মেঘে দিয়ে তোর রক্ত বয়ে যাচ্ছে, সাথে মাথার কাছটাও ভিজে গেছে রক্তে। পিহু দৌড়ে গিয়ে আতিয়া বেগমের মাথা নিজের কোলে তুলে নেই, তারপর ডাকতে শুরু করে, ও মা, মামনি, মামনি, তাকাও না, ও মামনি। আতিয়া বেগম সাড়া দেই, তবে পিহু বুঝতে পারে হৃদস্পন্দন চলছে, মাথা কাজ করছে না তার। পিহু আবারও ডেকে, ও মামনি, তাকাও না। পিহুর কথা শেষ হতে না হতেই কেমন মায়াময়ী চোখ নিয়ে জল ভরা দৃষ্টিতে তাকায় পিহুর দিকে আতিয়া বেগম। দাঁতে দাঁত চেপে কাপা কাপা কণ্ঠে বলে উঠে, আমার শাহ দিটারে দেখে রাখিস মা। আর কথা বকে না আতিয়া বেগম। শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনিও ছেড়ে গেলেন। পিহুর বুক ভার হয়ে আসেন। বুক ফাটা চিৎকার দিয়ে ডেকে উঠে আতিয়া বেগমে, তবে তিনি আর উঠে না। পিহু কাঁদতে কাঁদতে ঝাঁকায় আতিয়া বেগমকে, তবে তিনি আর সাড়া দেন না। পিহু কাঁদতে কাঁদতে বলে উঠে, ও মামনি, কি হয়েছে তোমার? চুপ করলে কেন? ও মামনি, দেখো না বাবাইকে কারা কি করেছে। ও মামনি, একটু তাকাও না, দেখো তোমার পিহুর দম বন্ধ হয়ে আসছে। ও মামনি, আমি আচার এনেছি, খাবে না? দেখো তোমার ছেলে কতগুলো কিনে দিয়েছে। আমি ভাগ চাইব না, মামনি, উঠো না। ও মামনি, একটু তাকাও না, তুমি তো তোমার পিহুর কান্না দেখতে পারো না। একবার তাকাও না আমার দিকে। ও মামনি, আমি আর দুষ্টামি করব না, তুমি যা বলবে তাই করব। মামনি, একবার আমার সাথে কথা বলো, আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। ও মামনি। আতিয়া বেগমের থেকে আর কোনো শব্দ আসে না। পোড়া গন্ধটা বাড়তে থাকে, তবে কোথা থেকে আসছে জানে না পিহু। এখন তার মাথায় কাজ করছে না। খুব কষ্টে উঠে দাঁড়িয়ে টলতে টলতে সোফার কাছে গিয়ে ফোনটা কোনোমতে নিল। তারপর কাপা হাতে ডায়াল প্যাড ঢুকে সাদির নাম্বারে ফোন দিল। সাদি হসপিটালে নিজের বন্ধুদের সাথে তখন আড্ডা ব্যস্ত। পকেটে ফোন বাজতে দেখে ধরতে চাইল না, তবে কি মনে করে বের করে পিহুর নাম্বার দেখেই ভ্রু কুচকাল সাদি। এক পলক বন্ধুদের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে পিহু কাঁদতে কাঁদতে বলে উঠল, সাদি, দেখেন না বাবাইকে কারা বুকে ছুরি ফুটিয়ে দিয়েছে, সাথে মামনিকেও। মামনি কথা বলছে না। সাদি, আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে ওদের, একটু আসেন না? আর কথা কানে এলো না। সাদি ঠাস করে ফোনটা কান থেকে পড়ে গেল তার। দুনিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। হুশ ফিরতেই পাগলের মতো ছুটে বেরিয়ে গেল সাদি। সাথে বন্ধুরাও বেরোল। খেয়ে নে মা, কদিন আগেই জ্বর থেকে উঠলি, খেয়ে নে, জেদ ধরিস না তো। বললাম না মামুনি, আমি খাবো না। আবার অসুস্থ হয়ে যাবি মা। মামুনি প্লিজ, জোর করিও না, পেট ভরে গেছে। আর আমি মাছ খাই না। কাটা বেছে দিচ্ছি তো, খেয়ে নে আর কয়েক গাল। তুমি খাও তো। বলেই পিহু চলে যেতে চাইল, ঠিক তখনই আতিয়া বেগম চিৎকার দিয়ে বলল, পিহু। পিহুর ঘুম ছুটে যায়। পুরো 2 ঘন্টা পর সেন্স এসেছে পিহুর। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে হসপিটালের বিছানায়। মাথার কাছে জেরিন বসে। পিহু চোখ মেলে তাকাতে দেখে বাইরে খবর দিয়ে আসে। জেরিনের চোখে পানি, কি বলে সান্ত্বনা দিবে পিহুকে। হঠাৎ এমনে সিচুয়েশনে পড়ে পিহুর মস্তিষ্কের শকট হয়ে গেছিল। সেজন্য গান হারিয়েছিল সে। রাত 8:40। পিহু জেরিনের দিকে মুখ ঘুরিয়ে উঠে বসে প্রশ্ন করে, দি কই? আমার মামনি ঠিক আছে তো? আমি মামনির কাছে যাব। পিহু পাগলামি শুরু করে। জেরিনেরও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তারও কান্না আসছে, এই মেয়েটার কি হবে? প্রথমে বাপ মাকে হারালো, আর আবার বাপ মায়ের মতো আপন চাচা চাচিকেও হারালো। পিহুর পাগলামিতে জেরিনে পিহুকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে উঠল। পিহুর মন সহসা কেঁপে উঠে। জেরিনকে নিজের থেকে ছাড়িয়ে বলে, কাঁদছিস কেন তো তুই? মাম্মি ঠিক আছে তো? কিছু হিয়নি তো? এই। জেরিনের মুখে বলার কোনো ভাষা আসে না। পিহু বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। জেরিনকে ধাক্কা দিয়ে বলে উঠে, এই তুই কাঁদছিস কেন? জেরিন এবার ভেউ ভেউ করে কেঁদে ফেলে। কাঁদতে বলে, আন্টি আর নেই রে। কেউ নিজের ক্ষোভ পুষিয়ে আঙ্কেল আন্টিকে নির্মমভাবে খুন করেছে।
আর নেই কথাটা কর্ণহরে পৌঁছাতেই পিহুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মাথাটা আবারও চক্কর দিয়ে উঠে পিহুর। বুকের ভিতরে কেমন হাহাকার করে উঠল। পিহু এবার থমকে গেল, পুরো নির্জীব পাথরের মতো। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল সাদির এক বন্ধু আনাফ। আনাফ এসে জেরিনকে বলল পিহুকে নিয়ে যেতে বাইরে, শেষবারের মতো দেখতে। জেরিনেরও যেন কথাটাই বুকের মধ্যে হাহাকার করে উঠল। খুব ভালোবাসতেন তাকে আতিয়া বেগম, ঠিক মায়ের মতো। জেরিন পিহুকে নিয়ে ধীরে সুস্থে বাইরে এলো। হসপিটাল এর বাইরে আসতেই রিকশায় উঠে বসল দুজনে। রিকশা চলতে শুরু করল। চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়াতেই দেখল বস কিছু ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাচ্ছে। জেরিনে ধীর কণ্ঠে বলল, বাড়িতে বোম ফিট করা ছিল ধারণা করেছে, তাই এই অবস্থা। চৌধুরী বাড়ির বিশাল ফুল বাগানের এক পাশে জানায়া হবে, তাই সেখানে রাখা হয়েছে। পরবর্তীতে গোরস্থান এ নিয়ে যাওয়া হবে। পিহুকে রিকশা থেকে নামিয়ে সাদা কাফনে জড়ানো লাশ দুটির সামনে নিয়ে যাওয়া হলো। ইলিয়াস চৌধুরীর লাশের মাথার কাছে সাদি দাঁড়িয়ে আছে, পাশে ওর বন্ধুরা। সাদি আজ পিহুর মতো নির্জীব। সাদি শান্ত চোখে তাকিয়ে আছে সাদা কাপড়ে জড়ানো বাবা মায়ের দিকে। সাদির চোখে পানি নেই, অতি কষ্টে পাথর হয়ে গেছে সাদি আজ। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। জেরিন পিহুকে নিয়ে আতিয়া বেগমের লাশের সামনে দাঁড়াতেই পিহু আর নিজেকে ধরে রাখতে পারল। বুক ফাটা চিৎকারে আতিয়া বেগমের নিথর শরীরটা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। পিহুর কান্না আর্তনাদ সবার হৃদয়ের মণিকোঠায় গিয়ে ঠেকছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন।